Okay, can you hear me? Yes, ma'am. Yes, ma'am. Okay. ম্যাম, আমরা কিছু শুনতে পাচ্ছি না। আচ্ছা, এখন শুনতে পাচ্ছো স্টুডেন্টস? Yes, ma'am, এখন শুনতে পাচ্ছি। প্রেজেন্ট করলে শুনতে পাচ্ছি না। এখন শুনতে পাচ্ছো নাকি শুনতে পাচ্ছো না? ম্যাম, এখন শুনতে পাচ্ছি। আচ্ছা, ফাইন। আচ্ছা, পলিটিক্স অফ লিটারারি পোস্ট কলোনিয়ালিটি, আইজাদ আহমেদের লেখা। লেখাটা উনি লিখেছিলেন আসলে ইংল্যান্ডে ওনার ফ্রেন্ডের বাসায় বেড়াতে গিয়েছিলেন। তো ওখানে শেলফে একটা বই রাখা ছিল। সেই শেলফের বইটার টাইটেলটাই ছিল এরকম, কলোনিয়ালিজম অ্যান্ড পোস্ট কলোনিয়ালিটি। তো ওনার এখন ইন্টারেস্টিং লাগছে যে কলোনিয়ালিজম আর পোস্ট কলোনিয়ালিটিকে একসাথে রেখে এটা কি বই। তো ওই বইটা যখন উল্টাপাল্টা শুরু করলেন, দেখলেন যে ওখানে ভাবা ছাড়া স্পিভাক, সেন অনেকে লেখাই আছে। এবং উনি ওখানে দেখলেন যে সমস্ত রাইটারদের মধ্যে একটা টেন্ডেন্সি হচ্ছে দেখানো যে পোস্ট কলোনিয়ালিজম হচ্ছে কলোনিয়ালিজম একটা লিগ্যাসি। পোস্ট কলোনিয়ালিজমের লিগ্যাসি, এটার মানে কি আলিশা? নাই, মানে হচ্ছে কলোনিয়ালিজমের ধারাবাহিকতায় অটোমেটিক্যালি কলোনিয়ালিজম এসেছে। এবং এটা ইতিহাসের একটা খুব স্বাভাবিক ব্যাপার যে কলোনিয়ালিজম হবে তারপর পোস্ট কলোনিয়ালিজম আসবে। কিন্তু এর ভিতরে যে সাংঘর্ষিক যেসব ঘটনাগুলো ঘটেছে সেগুলো খুবই ম্রিয়মাণ হয়ে যায়। মানে হলো কলোনিয়ালিজমও একটা হচ্ছে হিস্ট্রি, যেটা লেখার জিনিস। পোস্ট কলোনিয়ালিজম কিছু লেখার জিনিস, যেটা সাহিত্য পাওয়া যায়। তো উনি বললেন যে ওই বইতে আমি পেয়েছি, শুনতে পাচ্ছ স্টুডেন্টস? Yes, ma'am. Yes, ma'am. ওই বইতে উনি দুইটা সংজ্ঞা পাইছেন কলোনিয়ালিজমের, পোস্ট কলোনিয়ালিজমের। একটা হচ্ছে পোস্ট কলোনিয়ালিজম হচ্ছে এমন ধরনের লেখা যেগুলো গল্প, সাহিত্য, উপন্যাস। আর একটা হচ্ছে গিয়ে পোস্ট কলোনিয়ালিজম লিটারারি থিওরি।
যেগুলো ভাবা, স্পিভাক, এডওয়ার্ড সাইড দিয়েছেন। তাহলে পোস্ট কলোনিয়ালিজমে দুটো জিনিস তৈরি হয়েছে লিটারেচারে, একটা থিওরি, একটা লিটারেচার। আর পোস্ট কলোনিয়ালিজম লিটারেচার বলতে কি বোঝায়? এশিয়া, আফ্রিকা, এই সমস্ত জায়গার যারা মানুষ তাদের লেখা, আর এই সমস্ত জায়গায় যারা মানুষ যদি বিদেশে থাকে তাদেরও লেখা, এই দুটোই পোস্ট কলোনিয়াল লেখা। এমনকি উনি ওই বইতে এমনও কিছু পেলেন যে উনি বলতেছে, তারা কিছু কিছু লেখক বলতেছে যে তাহলে তো আমেরিকাও একসময় কলোনি ছিল ব্রিটিশদের, তাহলে ওইটাও পোস্ট কলোনিয়াল লেখা। এমনকি অস্ট্রেলিয়ানরাও একসময় ব্রিটিশদের আন্ডারে ছিল, তাহলে তো এটাও পোস্ট কলোনিয়াল। তারপর উনি বলছেন যে দেখো, পোস্ট কলোনিয়াল বিষয়টাকে খুব হালকা করে ফেলা হয়েছে লিটারারি থিওরিতে নিয়ে যেয়ে বা লিটারারি ফেজে নিয়ে যেয়ে। মানে পোস্ট কলোনিয়াল বলে আসলে যে কিছু দেশ স্বাধীন হওয়ার সময় যে সাংঘর্ষিক ইতিহাস ফেস করেছে ওইসব তথ্যগুলোকে এরেজ করে থিওরির একটা বুকিশ একটা ব্যাপার স্যাপারে আটকে রাখার একটা টেন্ডেন্সি এই লিটারারি পোস্ট কলোনিয়ালিটি। কারা কারা বুঝছো হাত তুলো তো। হাত তোলার হাত খুবই কম, হাত তোলার হার। আমেনা, তুমি কি একটু বুঝিয়ে বলবা কি বলছি? ইয়েস ম্যাম। বলো তো আইজাজ আহমেদ বলেছেন যে পোস্ট কলোনিয়াল থিওরিস্টরা যেসব থিওরি দিয়েছে, যেমন হাইব্রিডিটি, মিমিক্রি, আরো যা যা আছে আর কি, এগুলোর মাধ্যমে ওই কলোনিয়াল পিরিয়ডে যে সময় মানে যে হিস্ট্রিটা ছিল, স্ট্রাগল ছিল তাদের, আরো যেসব কাহিনীগুলো ছিল, এগুলো ধামাচাপা দিয়ে এখন মেনলি এই থিওরি গুলাই বেশি হাইলাইট করছে এবং তাদের রুটকেই তারা ভুলে যাচ্ছে। হ্যাঁ, এবং উনি বলতেছেন যে এটার কারণ হচ্ছে গিয়ে বাবা, স্পিভাক, এরা হচ্ছে গিয়ে মানে মাইগ্রেটেড যেসব নেটিভরা, মানে বিভিন্ন কলোনাইজড কান্ট্রি, তারা ওখানে যে একটা এমন একটা কালচার ফেস তৈরি করেছে যে কালচারে ওরা আসলে তাদের যে অরিজিন কালচার ওটার প্রতি এমপ্যাথিটা ওভাবে নাই। উনি সরাসরি এভাবে বলছেন না, বলছেন যে ওরা ফিল করতে পারছে না আর নতুন যে সিচুয়েশনটা, আসলে ওরা সেই এলিট বুর্জোয়া রিপ্রেজেন্টেটিভ হয়ে গেছে। অনেকটা ফানোর মতো উনিও ক্রিটিসাইজ করছেন লিটারেচারের যে লোকজন তাদেরকে, ফানো ক্রিটিসাইজ করছে পলিটিক্যাল লোকজনদেরকে, আর এখানে ও আইজাজ ক্রিটিসাইজ করছে লিটারেচারের সাথে কানেক্টেড লোকজনদেরকে। তারা লিটারেচারকে খানিকটা ইয়ে করে ফেলছে, অরিজিনাল জায়গা থেকে দূরে সরাই ফেলছে। তারা বলতে চায় যে পোস্ট কলোনিয়ালিটি হচ্ছে গিয়ে অফশুট অফ পোস্ট মডার্নিজম। মানে পোস্ট মডার্নিজম একটা লিটারি থিওরি, তাই না? পোস্ট মডার্নিজমের একটা অফশুট চিন্তা করতে চায় পোস্ট কলোনিয়ালকে। তার মানে উনি বলতে চাচ্ছেন যে এলিট বুর্জোয়াদের মতো, পলিটিশিয়ানদের মতন এলিট একটা রাইটার গ্রুপ তৈরি হয়েছে যারা পোস্ট কলোনিয়ালের আসল মানেটা ঠিক মতো ধার্য করতে পারছেন না, আসলে যেটা হওয়া উচিত সেটা লিখতে পারছেন না। সো গায়ত্রী স্পিভাক, হোমিকে ভাবা, এডওয়ার্ড সাইড, রঞ্জিত গুহা, Veena Das, they have been criticized by Ijaz. Ijaz is actually criticizing Edward Said by saying that what Said is doing is homogenizing the culture of different colonized country. উনি যখন আরবদের কথা বলছেন, আরবদের এক্সপেরিয়েন্স ইন্ডিয়ানদের এক্সপেরিয়েন্সকে আলাদা আলাদা করে দেখাতে পারেননি, সবাইকে হোমোজেনাইজ করে এককভাবে দেখাচ্ছেন। শুধু হয়তো আরবদেরকে বেশি ফোকাস করে ফেলতেছেন। তো ওনার যে হোমোজেনাইজেশন, মানে জেনারেলাইজ করার টেন্ডেন্সি, এটাকে উনি পছন্দ করছেন না এডওয়ার্ড সাইদের। মোট কথা আইজাজ উনিও মার্কসিস্ট পয়েন্ট অফ ভিউ থেকে বলতে চাচ্ছেন যে সবারই উচিত ছিল
যেই জাতিকে কলোনাইজ করা হয়েছে, যে কলোনি যে ওয়ার্ডটা যেখান থেকে আসছে, সেসব কলোনির আসল কি অবস্থা, তাদের উন্নতির কি অবস্থা, এই জায়গাটা ফোকাস করা, কিন্তু তারা করতে পারছেন না। সেটা না করে পোস্ট কলোনিয়াল থিওরি, হাইব্রিড থিওরি, মিমিক্রি, মাইমিক্স, এগুলো সব বলে যাচ্ছেন। হ্যাঁ, স্পিভাককে বলছেন যে, উনি বলেছেন যে কলোনি হচ্ছে গিয়ে, পোস্ট কলোনিয়ালিজম হচ্ছে গিয়ে লেগাসি অফ ইম্পেরিয়ালিজম, মানে ইম্পেরিয়ালিজমের লিগ্যাসি, পরবর্তী বংশধর। মানে যেন এটা খুব সহজ ব্যাপার। হ্যাঁ, আমার পরদাদা, তার তার ছেলে, তারপর তার ছেলে, এইভাবে পরপর যেন জেনারেশন বাই জেনারেশন কলোনিজম পার হয়ে পোস্ট কলোনিজম আসছে, খুব স্বাভাবিক ব্যাপার। এটা যে রক্তক্ষয়ী একটা ব্যাপার ছিল কলোনিজম, সেটা হারিয়ে যায় এসব থিওরিজদের কারণে। ওনাদেরকে ক্রিটিসাইজ করাটাই হচ্ছে আইজাজ আমাদের মেইন কাজ। ক্রিটিসাইজ করতে গেলে একটা সমাধান দিতে হবে, তো উনি সমাধানটা কি দিয়েছেন? সমাধান দিচ্ছেন যে আসলে কংক্রিট সমাধান দেননি, কিন্তু উনি এটা বলেছেন যে ক্রিটিকদের কিন্তু এটা মাথায় রেখে লিখতে হবে যে আমরা আসলে কি করছি, আসল কলোনাইজ কন্ডিশনের জন্য, তাদের উত্তরণের জন্য তারা কি আদৌ কাজ করছেন, নাকি উন্নত দেশে আরামে বসে শুধু থিওরি কপচাচ্ছেন। হ্যাঁ, এই দলে উনি রুশদিকেও এনেছেন। হ্যাঁ, রুশদিও কিন্তু এই ধরনের একটা এমন কথা বলছেন যেন পোস্ট কলোনিয়ালিজম হচ্ছে সবাই মিলেমিশে থাকার একটা নতুন পদ্ধতি। একটা এক্সাম্পল বলি, সালমান রুশদি একটা বই লিখেছেন মিডনাইট সামার, ওখানে উনি বলছেন চাটনিফিকেশন। হি ইজ সেইং দ্যাট চাটনি actually mixes many materials, many fruits, and they become one. I mean, whatever the fruit is, it becomes chutney. Generalization. তো এই চাটনিফিকেশনটা দিয়ে উনি বোঝাতে যাচ্ছেন যে সবাইকে একই জিনিস একইভাবে ভাবতে হবে। ভাবাও সেটা বলছেন যে একটা হাইব্রিড কালচার তৈরি হবে, সেখানে সবার অরিজিনালিটি বলে কিছু থাকবে না, অ্যাম্বিভ্যালেন্স তৈরি হবে, কোন একটা লোকেশনের প্রতি আমার ভালো লাগাও থাকবে, খারাপ লাগাও থাকবে, পুরোপুরি হেট্রেড থাকবে না, বাদ দেওয়ার ইচ্ছা থাকবে না। থার্ড স্পেস তৈরি হবে, ফার্স্ট স্পেসও না, থার্ড স্পেসও না। মানে যে এখন আমার আমার সাথে যারা আমার চাচাতো ভাই, চাচাতো বোনরা বিদেশে আছে, তাদের ছেলেমেয়েরা নিজেদেরকে আমেরিকান মনে করে, অথচ তার বাবা মা কিন্তু বাংলাদেশি। তারা কোথায় তাহলে? তারা কি বাংলাদেশি নাকি আমেরিকান? তারা নিজেকে মনে করবে আমরা থার্ড স্পেসে বিলং করি। এই যে বিভিন্ন কথা বলে মিমিক্রি, হাইব্রিডি, থার্ড স্পেস, অ্যাম্বিভ্যালেন্স, হ্যাঁ, লেগাসি অফ ইম্পেরিয়ালিজম, এগুলো বলে বলে আসলে পোস্ট কলোনিয়াল কন্ডিশনটাকে হালকা করে ফেলা হচ্ছে, এলিট বুর্জোয়াদের একটা পজিশন বোঝানো হচ্ছে, এর বেশি কিছু না। ওকে, সমাধান হচ্ছে জেমসনের থিওরি। জেমসন বলেছে, উনি একজন মার্কসিস্ট, যে জেমসনের একটা থিওরি আছে, পোস্ট মডার্নিজম টুল অফ লেট ক্যাপিটালিজম। উনি বলছেন যে যখন ক্যাপিটালিজম শেষ, বা শেষ বলবো না, ক্যাপিটালিজমের শেষের দিকে, তখন ক্যাপিটালিজম নিজেদের অস্তিত্ব বজায় রাখার জন্য এর চেহারা নাম চেঞ্জ করছে, সেটা নাম হচ্ছে পোস্ট মডার্নিজম। মানে পোস্ট মডার্নিজম এই নামটা দিয়ে কলোনাইজেশনের যে টুল, পাওয়ার, অপারেশন, এগুলো চলতেছে, এই জিনিসটাকে সবার বুঝতে হবে। আইজাস জেমসনকে সাপোর্ট করে, যে আই সাপোর্ট জেমসন দ্যাট পোস্ট কলোনিয়ালিজম হ্যাজ বিকাম আ টুল অফ লেট ক্যাপিটালিজম। তো উনি সমাধান দিচ্ছেন এভাবে যে জেমসনের থিওরি আমাদের বুঝতে হবে, এবং বুঝতে হবে যে নতুন যারা থিওরি দিচ্ছে তারা কেউই মার্কসিস্ট ইডিওলজির কাছাধারেও নাই, তাদের কারো মাথায় অরিজিন রুট যারা কলোনি হয়েছিল তাদের মধ্যে কোনো কথাই নেই তাদের কথার মধ্যে। লিটারারি থিওরি ইজ full of politics of making it post-colonial, which is simply an historical fact. There is no clash, no blood. Okay, very acceptable, simple, easy thing. এই হচ্ছে জিস্ট এসেটার, যে পোস্ট কলোনিয়ালিজম এমন একটা থিওরি, যে থিওরিটা
চালু হয়েছে এই 1960-70 দশকে, এবং এই থিওরির ভিতর দিয়ে কিছু কিছু থিওরিস পোস্ট কলোনিয়ালিজমকে এমন ভাবে উপস্থাপন করছেন যেন এটা একটা ইতিহাসের সিম্পল একটা ইস্যু। এখান থেকে উত্তরণে কোনো কথাই তো তারা বলছেন না, তারা যেটা বলছেন শুধু থিওরি কপচাচ্ছেন, থিওরি ফর থিওরি সেক, একের পর এক থিওরি দিয়ে যাচ্ছেন তাদের কন্ডিশন বোঝানোর জন্য। সেই কন্ডিশনটা কিরকম? অ্যাম্বিভ্যালেন্ট কন্ডিশন, হাইব্রিড কন্ডিশন, and they are living in third space. They are chutneyfying their culture, making a global culture. Ultimately, কলোনিগুলোর কাজের কাজ কিছুই হচ্ছে না। সমাধানের উপায় কি? সমাধানের উপায় হচ্ছে create a culture where you recognize, এমন একটা কালচার তৈরি করো যেটা ক্যাপিটালিজম থেকে বেরোতে পারে। এবং এইসব বিষয়ে ওনার পক্ষে একজনকে নিয়ে আসতেছেন, উনি কনক্রিটলি সব শেষ করে দেন নাই কথা বলে যে আমি এই চাই ওই চাই। উনি একটা থিওরি দিয়েছেন যে আস্তে আস্তে আরো কথা হবে। আসলে এটা লেখার পর অনেক থিওরি আসছে আরো। উনি শুধু বলছেন আমার দলে পড়ে জেমসন খুব ভালো করে বুঝাই দিয়েছিল যে পোস্ট মডার্নিজম আসলে এমন একটা জিনিস, এটা দলে সবাইকে টেনে নিয়ে আসে, এমনকি পোস্ট কলোনিয়ালিজমকে দলে নিয়ে আসছে। পোস্ট মডার্নিজমের মেইন কথা হলো এই যে একটা নতুন কালচার তৈরি হয়েছে পৃথিবীতে, গ্লোবাল কালচার। এখন বাংলাদেশ বলে কিছু নাই, বাংলাদেশ, ভারত, ইন্ডিয়া, পাকিস্তান, তারপর ইরান হোক, আমেরিকা হোক, ইংল্যান্ড, সব কালচার মিলে আমরা একটা হাইব্রিড নেশন ওয়ার্ল্ড। হ্যাঁ, তো এটা আসলে একটা ক্যাপিটালিজমের কুচক্র, কুবুদ্ধি। ক্যাপিটালিজম চায় কি তার প্রোডাক্ট সেল হোক সব জায়গায়, সেজন্য সে কি বলেছে, মুখে মুখে সে বলে যে আমরা সবাই ভাই বন্ধু, সমস্ত কান্ট্রি, সব নেশন, সব কালচার। আসলে এভাবে কি করে বাজার খুঁজতে থাকে, বলে এটা হচ্ছে গিয়ে যেমন ধরো তারা যদি মানে ভাব দেখে আমরা খুব মিল, যেমন ধরো বাংলাদেশে একটা খাবার পাওয়া যায় চাকমাদের বাঁশের ভিতরে যে ভাত পাওয়া যায়, এটা ঢাকায় এখন খুব পপুলার। তো ওইটা যে এখানে পাওয়া যাচ্ছে এটার মানে কিন্তু এই না যে অনেকগুলো সব রাইটস তারা পেয়ে গেছে, ওটাকে হাইলাইট করা হচ্ছে। অথবা ধরো বাংলাদেশের একজন বিবি রাসেল নিউ ইয়র্কে তার কোনো শো ছিল, তাকে খুব সবাই প্রেজ করলো, তার মানে কিন্তু বাংলাদেশ ধনী হয়ে যায় নাই। এই যে বাংলাদেশের গামছা, বাংলাদেশের বিভিন্ন ধরনের ঐতিহ্য, এগুলোকে হাইলাইট করে অনেক আপার ক্লাস সোসাইটি ওরা কি করে দেখায় যে আমরা সবার প্রতি আমাদের সহনশীলতা আছে। আসলে বাজার খুঁজে সেল করা যায় কিভাবে, যেমন ওই বাঁশের তৈরি জিনিসগুলো, এটা একটা ট্রেন্ড হয়ে দাঁড়িয়েছে, ব্যবসার উপকরণ। হয়তো গামছাও একটা ব্যবসার উপকরণ হতে পারে। আলটিমেটলি লোকাল কালচার গুলো, নেটিভ কালচার গুলো গ্লোবালাইজড ওয়ার্ল্ডে মনে হয় অনেক সবার কাছে সম্মান পাচ্ছে, তা না, এটা শুধু একটা বিজনেস টুল। মানে এখনো ক্যাপিটালিজম আছে, কিন্তু পোস্ট মডার্নিজমের নামে সবাইকে একদলে, গ্লোবালাইজেশন ও পোস্ট মডার্নের একটা রেজাল্ট, এমন একটা সংস্কৃতি তৈরি করা হচ্ছে যেন সবাই খুব মিলেমিশে আছে। আসলে এটা একটা ভুয়া সংস্কৃতি, এই হচ্ছে মেইন কথা। এটা কি বুঝছো? এক কথা দুবার বলছি। ওকে, তাহলে ডিসকাশনে একটু যাই। সো ইটস আ কাইন্ড অফ, উনি বলছেন যে পোস্ট মডার্নিজম নিয়ে উনি অনেক খুব বিরক্ত, ফ্যাটিক তৈরি করে, ফ্যাটিক। এবারে শুরু হয়েছিল 1970 সালে এই ডিবেটটা, যে পোস্ট কলোনিজম কি। শুরুতে পোস্ট কলোনিজম মানে ছিল আফটার কলোনি, হিস্ট্রিক্যাল পিরিয়ড। কিন্তু আস্তে আস্তে কি হয় যেন মানুষ আফটার কলোনি চিন্তা না করে আফটার কলোনি লিটারেচার বানাই ফেলছে এটাকে। এগুলো ইম্পর্টেন্ট কথা না? এখান থেকে আমরা সমাজগুলো পাচ্ছি। গায়ত্রী স্পিভাকের আউটসাইড ইন দ্য টিচিং মেশিন, এই নামে একটা এসে ওই বইতে ছিল, যে বইটা উনি পড়েছিলেন। তো ওইখানে উনি বলেছেন যে
মার্জিনালিটি, কালচারাল স্টাডিজ, অনেকগুলো ওয়ার্ল্ড। আচ্ছা, স্পেশালি এই এসেটা উনি ক্রিটিসাইজ করছেন। এখানে আইজাজ আহমেদ স্পিভাক পোস্টকলোনিয়ালিজম ইজ দ্য লেগাসি অফ ইম্পেরিয়ালিজম এই কথাটা বলেছিলেন। তারপরে মার্জিনালিটি অনেকখানে ওয়ার্ড ইউজ করছে যেগুলাতে উনি এগুলো পছন্দ করছেন না। আসলে মার্জিনাল বলে কাকে বোঝাচ্ছে সেটা একটু ভেগ আইজাজের মতে। আমরা এটা বললেই হবে, এই মার্জিনটি না দিলেও হেরিটেজ অফ ইম্পেরিয়ালিজম এটা লিখবা, অথবা লেগাসি অফ ইম্পেরিয়ালিজম এইসব কথা স্পিভাক লিখছে, যেটা উনি কঠোর সমালোচনা করবেন। এই যে দ্য লেগাসি অফ ইম্পেরিয়ালিজম। কেন এটার বিরুদ্ধে উনি? কারণ যেসব ইউকে, ইউএসএ, ফ্রান্সে, অস্ট্রেলিয়াতে যেসব পোস্ট কলোনিয়াল ইন্টেলেকচুয়ালরা আছে, দে আর অ্যাকচুয়ালি থিওরাইজিং। তারা থিওরি দিতে দিতে অস্থির হয়ে আছে। হ্যাঁ, তারা বলছে কি যে নেশনহুড, কনস্টিটিউশন, সিটিজেনশিপ এসব আইডিয়া আমরা ওয়েস্ট থেকে পেয়েছি পোস্ট কলোনিয়াল লিগ্যাসিতে, ইম্পেরিয়ালিস্টিক লিগ্যাসিতে। এগুলো আমরা পেতাম না, তার মানে তাহলে আমরা অবশ্যই পোস্ট কলোনিয়াল একটা সিচুয়েশনে আছি এবং ওদের মতো সবকিছু প্র্যাকটিস করছি, সিটিজেনশিপ, ডেমোক্রেসি, সোশ্যালিজম। স্পিভাকের এই কথাগুলো উনি খুব তীব্র সমালোচনা করলেন যে আসলে কি ডেমোক্রেসি, সিটিজেনশিপ, কনস্টিটিউশনালিটি সবকিছু আমরা ওয়েস্ট থেকে পেয়েছি, এগুলো কি আমাদের ছিল না? তার উনি এক্সাম্পল দেখাবেন যে ছিল, কোনো না কোনো ফরম্যাটে ছিল, হয়তো ওদের মতো ছিল না কিন্তু ছিল। কিন্তু স্পিভাক এটাকে এক বাক্যে মেনে নিচ্ছে যে আমরা এটা ওয়েস্ট থেকে পেয়েছি, মানে উনি অনেক ধন্য ধন্য ফিল করছেন। তো স্পিভাকের এই জিনিসগুলো উনি সমালোচনা করছেন যে স্পিভাক ইজ ভেরি হ্যাপি they were having all this from the western country। পরে উনি বলবেন কি যে আসলে তো ইন্ডিয়াতে এক ধরনের ডেমোক্রেসি এক্সিস্ট করতো মোগল আমল বলো, তারপরে সেগুলোর কথা কিন্তু না বলে একমাত্র ওয়েস্টকেই হাইলাইট করছে, উনি বায়াসড হয়ে গেছেন। পরে উনি সিটিজেনশিপ কথা বলবে যে এই যে বলা হচ্ছে যে ভোটার, ওয়ান ম্যান ওয়ান ভোট, ভোটারের সিটিজেনের কি কি গুরুত্ব, দায়িত্ব, এই জিনিসগুলো কি ইন্ডিয়াতে একবারে ছিল না? একেবারে কি 1947 সালে একবারে এসে পড়লো না? তাই যদি হতো তাহলে ইন্ডিয়া স্বাধীন হওয়ার সাথে সাথে বলতো না যে সবারই ভোটের অধিকার আছে এত বয়স হলে, যেখানে কিনা আমেরিকা নিজেই ওদের মহিলাদেরকে ভোটের অধিকার দিয়েছে অনেক পরে। সেখানে ইন্ডিয়া স্বাধীন হওয়ার সাথে সাথে অনেকগুলো রাইট মানুষকে দিয়ে দিয়েছে। সেকুলারিজম সহ অনেক প্র্যাকটিস ওদের দেশে আগে থেকেই আছে, যেগুলো স্পিভাকের মত অনুযায়ী সত্যি না। তো উনি এসে ধরে ওনাকে সমালোচনা করেন এখানে। দেন আচ্ছা, এরপর উনি বলবেন কি যে এই কলোনিয়ালিজম, পোস্ট কলোনিয়ালিজম এই ব্যাপারগুলো কোত্থেকে আসছে, উনি কিছুটা দায়ী করছেন রবার্ট ইয়ংকে। ওনার একটা বই আছে হোয়াইট মিথোলজি, ওই বইতে উনি প্রথম বলা শুরু করছেন যে কিছু কিছু রাইটার আছে যারা পোস্ট কলোনিয়াল রাইটার এবং ওরা কাইন্ড অফ পোস্ট স্ট্রাকচারালিস্ট পয়েন্ট অফ ভিউ থেকে লিখতেছে। ইয়ং সবাইকে এক দলে ফেলছিল মোস্ট প্রবাবলি, যে অনেক রাইটার আছে যারা পৃথিবীর বিভিন্ন দেশে এখন স্টাবলিশড, আমেরিকা, ইউএসএ, হ্যাঁ, তাদের রাইটিংকে আমরা বলতে পারি পোস্ট কলোনিয়াল ক্রিটিসিজম। We have post-colonial writings of non-white minorities living in Britain and North America. তো এইভাবে বলাতে আস্তে আস্তে এস্টাবলিশ হয়ে গেছে যে যারা যারা পৃথিবীর বিভিন্ন দেশে, আমেরিকা, ইউকে থেকে থিওরি দিতে পারবে পোস্ট কলোনিয়াল ব্যাপারে, তারাই সবাই পোস্ট কলোনিয়াল থিওরিস্ট। এবং তারপরে সবাই এটাকে এত গ্রহণ করলো এই কনসেপ্ট গুলাকে, এবং এখনো ওটা বজায় আছে। তো আইডিয়াস, এই যে তোমরা আজকে কোর্স করছো পোস্ট কলোনিয়াল থিওরি, এটা কিন্তু কাদের প্রোডাকশন জানো? এটা কিন্তু এডওয়ার্ড সাইড, স্পিভাক, বাবা, ওদের কারণেই কিন্তু আজকে এই কোর্সটা এখানে দাঁড়িয়েছে। আইডিয়াস এটা সম্পূর্ণ এগেইনস্টে, যে পোস্ট কলোনিয়াল থিওরি বলে যা কিছু দাঁড় করানো হয়েছে, যদি আমরা ভাবা, স্পিভাক, এডওয়ার্ড সাইড এদেরকে ফলো করে চলি, তাহলে এই থিওরিটা আসলে কোনো কাজের থিওরি হবে না, শুধু বইয়ে খাতা কলমেই থেকে যাবে। ওকে, সো আইজাজ আহমেদ ইজ এ ভেরি স্ট্রং স্ট্যান্স এগেইনস্ট this when all used post-colonialism, post-colonial theory, everything.
উনি এইভাবে দেখতে পছন্দ করছেন না যে এই পোস্ট লিটারেচার থিওরি যেভাবে দেখা হচ্ছে এটা ভুল, কারণ এটা আলটিমেটলি এলিটদেরকেই তুলে ধরছে। ওকে, so hence post-colonial is simply a polite way of saying non-white or not Europe but inside Europe, which gives away to Europe and its others. মানে খুব ক্রিটিসাইজ করছেন, আসলে তাহলে ইউরোপ পোস্ট কলোনিয়াল মানে কি? নন হোয়াইট, নন ইউরোপ বাট ইনসাইড ইউরোপ, মানে বাইরে সাদা না কিন্তু ভিতরে আসলে ইউরোপ, হোয়াইট মাস্ক আছে ওদের। So he then talks about another book, The Empire Writes Back. এই বইতেও বলতেছে যে এম্পায়ার রাইটস ব্যাক, যে এখানে একটা এমন ভাবে লেখা হয়েছে যে পোস্ট কলোনিয়াল কারা এই সংজ্ঞাটাই ব্লার করে দিছে। বলা হচ্ছে অস্ট্রেলিয়া পোস্ট কলোনাইজড, আমেরিকা পোস্ট কলোনিয়াল কান্ট্রি, সবাই নাকি পোস্ট কলোনিয়াল, যে যে যখন একবার কলোনি হয়েছে সবাই পোস্ট কলোনিয়াল, এসব বলে করে খুব ধ্বংস করে দিচ্ছে ব্রিটিশ কলোনি যারা ছিল, ফ্রেঞ্চ কলোনি যারা ছিল, তাদের যে অবস্থা, তাদের কন্ডিশন, এগুলোকে খেলো করার জন্য, হালকা করে দেওয়ার জন্য এসব থিওরি, এই এম্পায়ার রাইটস বুকটা যথেষ্ট। আলটিমেটলি পার্টিকুলার দেশের কি হবে সেগুলো এখানে মেনশন নাই এসব থিওরিতে। তো উনি বলছেন থার্ড ওয়ার্ল্ড বলতে আমরা যেসব দেশগুলোকে বুঝতাম থার্ড ওয়ার্ল্ড, মানে যারা কলোনি ছিল, আফ্রিকার কিছু দেশ, সাউথ এশিয়ার, তারপর কি বলে রেড ইন্ডিয়ানদের না, ক্যারিবিয়ানদের দেশ, যেগুলো আমরা থার্ড ওয়ার্ল্ড বলতাম, এই থার্ড ওয়ার্ল্ডের সাথে মানে এখন যে ফার্স্ট ওয়ার্ল্ড, এদের পরিচয়টাকে মার্চ করে ফেলছে এরা। ইউকে, কানাডা, নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া, বলা হচ্ছে দিস ওয়ার দ্য কান্ট্রিজ ওয়ান্স কলোনাইজড, এরাও তো একসময় কলোনি হয়েছিল, বুঝছো? মানে এই থিওরিগুলো এমন থিওরি মানে সমস্ত মার্জিন ভেঙে দিচ্ছে। কলোনিয়াল সত্যিকারের যারা রিসেন্ট কলোনাইজড কান্ট্রি, তারা যে উঠবে, থিওরিস্টরা সেই ওঠার পথটাকে আরো বন্ধ করে দিচ্ছে এইসব থিওরি কপছে। আইজাস এদেরকে একদমই পছন্দ করছেন না। তো উনি বলছেন যে দো পোস্ট কলোনিয়াল কন্ডিশন is prevailing in the former colonies such as India, yet the same term is made available in global condition of relation between the West and the rest. আসলে পোস্ট কলোনিয়াল কান্ট্রিকে নাম বলবো ইন্ডিয়া, পাকিস্তান, এরকম না বলে এমন একটা সিচুয়েশন যে এই নামটা রিলেশন বিটুইন ওয়েস্ট অ্যান্ড রেস্ট, পোস্ট কলোনিয়াল বলতে যে ওয়েস্ট আর রেস্টের সবার সম্পর্ক তুলে ধরা হচ্ছে। শুধু ইন্ডিয়া এখানে নাই, ওয়েস্ট আছে। মনে আছে শ্যাডো লাইন পড়ার সময়? আচ্ছা এখন বলো তো দেখি, আইজাস কি ইয়েকে পছন্দ করবে, অমিতাভ ঘোষকে, নাকি করবে না? অমিতাভ ঘোষ কি বলেছিল শুনতে পাচ্ছ কথা? অমিতাভ ঘোষ বলেছিল যে নেশন নেশনের পার্থক্য হয় কিভাবে, ইমাজিনারি বাউন্ডারি, বেনেডিক্ট অ্যান্ডারসনের থিওরি, যে ইমাজিন কমিউনিটি, কিছু কিছু মানুষ একই জিনিস চিন্তা করে তাই একটা কমিউনিটি হয়ে যায়। হ্যাঁ, নেশন হচ্ছে গিয়ে মানুষের ইমাজিনেশন থেকে বর্ডার তৈরি হয়। অবশ্য অনেক দিক থেকে কথা ঠিক তার। তো উনি কিন্তু অমিতাভ ঘোষকে পছন্দ করবেন না, কারণ অমিতাভ ঘোষ বিশ্বাস করেন কিসে, যে এই বাউন্ডারি গুলো মানুষে মানুষে তৈরি করা হচ্ছে, ইট ডাজন্ট ম্যাটার অ্যাকচুয়ালি। উনি বন্ডেজ দেখাতে চাইছেন, ওখানে দেখাচ্ছেন যে ইউকেতে যাচ্ছে, ইন্ডিয়াতে আসতেছে, বাংলাদেশে যাচ্ছে, উনি এখানে ফ্লুইডিটি দেখাচ্ছে কালচারের, কার্নিভালেস্ক বলে এটাকে, মানে সব ধরনের কালচারের যে মিশ্রণ, এটাকে দেখাচ্ছেন। এটা আইজাস অপছন্দ করতেছেন, যে এটা করলে অনেক ক্ষতি হয়ে যায় রুট কালচার গুলোর। পৃথিবীর সব কালচার মিলে ঝিলে কিছু ভালো কিছু করব, এটা বলতে গেলে যারা আসলে অপ্রেসড তারা অনেক সময় ঢাকা পড়ে যায়, এটা বলতে যাচ্ছেন উনি। ওকে, আর যারা আইজাজের বিপক্ষে তারা বলছে যে না, আসলে উনি না মানলেও এটাই পৃথিবীর কন্ডিশন, যে আসলে কালচার হাইব্রিড হয়ে গেছে। আমরা মনে মনে যে আমরা হোয়াইট হতে চাই, এটা আমরা বের করতে পারবো না মাথা থেকে। অনেকে ওনার পক্ষে, অনেকে বিপক্ষে। ম্যাম আপনার এটা শেষের দিকে ম্যাম আপনার ফোন অফ হবে ম্যাম।
এখন শেষ করে দিব। সো অন রেখে শেষ করি। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট প্যারা, যে উনি বোঝাচ্ছেন যে এই পোস্ট মডার্ন যুগে এসে কিভাবে পোস্ট কলোনিয়াল বলে পোস্ট কলোনিয়ালকে সবার মাঝখানে ছড়িয়ে দিয়ে এটাকে গ্লোবালাইজ করা ফেলা হয়েছে, এবং যেটার কারণে রিয়েল পোস্ট কলোনিয়াল কান্ট্রিগুলোর কোনো উপকার হচ্ছে না। এটা করার জন্য হেল্প নেওয়া হচ্ছে ইলেকট্রনিক কালচারের। হ্যাঁ, গুগল টুগল সবকিছু যাই আমরা ইউজ করি, একটা ই কলোনিয়ালিজম তৈরি করা হয়েছে, যেখানে বলা হচ্ছে যে ই কমার্স, গ্লোবালাইজেশন, এভরিথিং ইজ টকিং অ্যাবাউট মার্জিং ইকোনমি। মানে যে যার সাথে ডিল করতে পারবে, বিজনেস ডিলগুলো করতে পারবে, তার প্রোডাক্ট বিক্রি করতে পারবে, সেটা এডুকেশন হোক আর যাই হোক। হ্যাঁ, এটা কিন্তু আগে ছিল না। যেমন ধরো ব্রিটেন যখন এখানে ব্যবসা করতে আসছে প্রথম, ওয়েস্ট ইন্ডিজ কোম্পানি ঢুকতে দেয় নাই আলীবর্দী খান। কেন? একটা এমবার্গো ছিল যে সবাই সব জায়গায় ব্যবসা করতে পারবে না। কিন্তু এই যে গ্লোবালাইজড ওয়ার্ল্ডে পোস্ট মডার্ন তৈরি করেছে যে সবাই সবার সাথে ব্যবসা করতে পারবে। এটা শুরু করে দিয়ে আলটিমেটলি সবচেয়ে বেশি লাভবান হচ্ছে কারা? ওয়েস্ট। তো ওরা আমাদেরকে নেশন স্টেটের আইডিয়া ঢুকাই দিচ্ছে মাথায়, যে যার যার নেশন তার তার। আবার একই সাথে গ্লোবালাইজেশন আইডিয়াটাও ঢুকাই দিচ্ছে মাথায়, যে আমরা একটা গ্লোবালাইজড ওয়ার্ল্ড ইকোনমি, মানে ওই ব্যাপারটা এরকম, ধর্ম যার যার এরকম, ব্যাপারটা এরকম, দেশ যার যার, কিন্তু ইকোনমি সবার। মানে যে যার কাছ থেকে আনতে পারবে, যত খুশি আনতে পারবে, যত খুশি ট্যাক্স বসাতে পারবে, এই ব্যাপারগুলো তারা এনশিওর করেছে। এটা আসলে একটা, এবং এটাকে আরো বেশি ত্বরান্বিত করেছে থিওরিস্টরা তাদের থিওরি দিয়ে। এটাকে উনি ক্রিটিসাইজ করছেন। এখন প্রত্যেকটা প্রবলেম বলে কিন্তু আইজাস সাথে সাথে সমাধান বলছেন না, জাস্ট প্রবলেম তুলে ধরার কাজ তাই তুলে ধরছেন, বাকিটা হচ্ছে পরের থিওরিস্টরা নিয়ে আসবে। এবং এক একটা থিওরি তাই পুরো সমাধান বলে দেয় না। ওকে, এই যে এই লাইনটা পড়লে তোমরা বুঝবে প্রতিটা দেশ তাদের অস্তিত্ব হারিয়ে ফেলছে, স্পেশালি আমাদের মতো তৃতীয় বিশ্বের দেশগুলা। কিন্তু অস্তিত্ব হারাচ্ছে না শুধু ইউকে, ইউএসএ, সবচেয়ে বড় লোক দেশগুলো, তাদের অস্তিত্ব খুব ভালো এবং ঠিক মতোই আছে। কিন্তু আমরা আমাদের নেশন স্টেট হারিয়ে ফেলছি। আমরা কি আসলে বাঙালি নাকি ইন্ডিয়ান, নাকি আমরা কি, দেখো আমাদের কালচারে হলিউড বলিউড সব মিলে আমরা একটা মার্জ জাতি হয়ে গেছি। বাট ওইসব দেশ তাদের নিজস্বতা ঠিকই ধরে রেখেছে। একটু লাইনটা পড়ো। The nation state is shattered in many of the European states with the surrender of nations to exercise financial power by its national banks. Except USA and Japan, the other countries, especially the countries in Asia and Africa, have witnessed the decline of nation state due to the mechanism for regulating market and revenue to national bourgeois, local and regional war. ফাইনালি উনি বলতে চাচ্ছেন পোস্ট কলোনিয়াল থিওরিস্টরাও একটা ট্র্যাপের মধ্যে আছেন। সেই ট্র্যাপটা হচ্ছে ক্যাপিটালিজমের ট্র্যাপ। ক্যাপিটালিজমের ট্র্যাপে পড়ে যেসব থিওরি তৈরি করছেন সেটা একমাত্র বুর্জোয়া এলিট তৈরি করছে। এমন একটা সমাজ তৈরি করছে যেখানে যেন ইকোনমি একটা গ্লোবালাইজড ওয়ার্ল্ড মার্কেট খুঁজে পায়, আপার ক্লাস এখানে ক্যাপিটালিস্ট সোসাইটির মতো আবারও বড় লোক থেকে যায়, আর যেসব লোয়ার ক্লাস বা নেশন যেগুলো পুয়ার তারা পুয়ার থেকে যায়। তার একটা খুব ভালো বন্দোবস্ত হচ্ছে এই পোস্ট কলোনিয়াল থিওরির মাধ্যমে। আর একটা গ্লোবাল কালচার তৈরি করা হয়েছে, আইবিএম, সিএনএন, হ্যাঁ, সেটাকে আরো ত্বরান্বিত করছে এগুলোর মাধ্যমে। আচ্ছা, প্রথমে উনি সমালোচনা করেছেন স্পিভাকের,
তারপরে নেশন স্টেট বন্ধ হয়ে যে ইকোনমিকে প্রাধান্য দিয়ে যে ইকোনমি সিস্টেম তৈরি করা হচ্ছে ওয়ার্ল্ডে সেটা বলা হচ্ছে। এবার উনি হচ্ছে তুলাধনা করবে ভূমিকে ভাবাকে। কিভাবে? যে উনি বলছেন যে ফ্রি অফ জেন্ডার, ক্লাস অ্যান্ড আইডেন্টি ফর পার্টিকুলার লোকেশন। উনি এমন একটা কালচারের কথা বলতেছেন যেখানে কোনো জেন্ডার, ক্লাস, রেস এগুলো নাই, হাইব্রিড মিক্সচারের কথা বলতেছেন। এবং অর্গানিক ইন্টেলেকচুয়ালকে অ্যাভয়েড করছেন। অর্গানিক ইন্টেলেকচুয়াল মানে হচ্ছে কি যার যার দেশের সম্পদ, যেমন আমাদের দেশের শহীদুল্লাহ, তারপরে মানে আমাদের দেশের বুদ্ধিজীবীরা ছিলেন, এরা ছিল অর্গানিক ইন্টেলেকচুয়াল যারা শুধু নিজেদের কথা বলছেন। অথবা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, এরা হচ্ছে অর্গানিক ইন্টেলেকচুয়াল। ওনারা এগুলোকে বেশি গুরুত্ব দেয় না। দে ক্রিয়েট হাইব্রিডিটি। এই হাইব্রিডিটা আলটিমেটলি কাদের বেশি হেল্প করে? ওয়েস্টকে হেল্প করে। এরপর উনি দাসকে সমালোচনা করবেন, স্পেশালি ভাবাকে বেশি। মানে উনি বলতে চাচ্ছে কি যে ভাবা বলছে যে অ্যাম্বিভ্যালেন্ট সিচুয়েশন তৈরি হচ্ছে, আমি কি আসলে ইংলিশ নাকি আমি ইন্ডিয়ান, আমি বুঝতে পারছি না নিজেকে কি। উনি বলতে চাচ্ছেন এগুলো বলা মানে হলো অরিজিনালি যে কলোনাইজ কান্ট্রি তার আর উন্নতির পথ বন্ধ করে দেওয়া, তাকে মেনে নিতে বাধ্য করা হচ্ছে যে আমরা সবাই এখন একটা গ্লোবালাইজ ওয়ার্ল্ড আছে, সবাই মিলে গেছি, কোনো পার্থক্য নাই। সো ইউ আর পার্ট অফ ওয়েস্ট সাম ওয়ে, হেল্প ওয়েস্ট। উনি বলছেন I just says that postcoloniality is like most things is a matter of class, since many migrants who are intellectuals enjoy the privilege in the host countries but many others experience torment. এটা আসলে পোস্টকলোনিজমটা একটা কিসের ব্যাপার হয়ে দাঁড়িয়েছে? ক্লাসের ব্যাপার। আপার ক্লাস যখন সুবিধা পায় তখন এমন সাহিত্য লেখে যেটা আপার ক্লাসকে তুলে ধরে আর গরিবদেরকে তুলে ধরে না। আপার ক্লাস সাহিত্য তারা তৈরি করেছে একটা। Many migrants who are intellectual enjoy the privilege in the host country. ওরা বড়লোক দেশগুলোতে যে অরিজিনটাকে ভুলে যে শুধু থিওরি কপচাচ্ছে। সো উনি একটা সমাধান না, জাস্ট বলেছেন যে জেমসনের লেট ক্যাপিটালিজম বইটা পড়লে আমরা ক্লিয়ার হব যে পোস্ট মডার্নিজম আসলেই ক্যাপিটালিজমকে ধরে রাখার একটা জিনিস। সো আমাদের এটা মাথায় রেখে উনি বলছে, আমি একা বলছি না, জেমসনও আমার দলে। সো বি কেয়ারফুল যে আমরা পোস্ট কলোনিয়ালিজমের নামে যা করছি এটাকে আসলে হেল্পফুল কিনা। এভাবেই উনি ফাইনালি বলবেন যে cross fertilization of cultures has been endemic to all movements of people, and all such movements in history have involved the travel, contact, transmutation, hybridization of ideas, values, behavioral norms. But it does not only Hinduism but also Islam has led myriad different cultural lives at different times and location. One is free to invent oneself and one's community over and over again is usually an illusion induced by availability of surplus and money capital or cultural capital or both. The constant refashioning of the self through which one merely consumes oneself under the illusion of consuming the world is a specific mode of postmodern alienation which Baba mistakenly calls hybridity, contingency, postcoloniality. Actually, finally, in this world, when all the cultures are mixing, creating something new, they're actually becoming alienated. When they're alienated, they're saying that we are all same. উনি বলছেন যে এই ভুলটা সব যুগে সব মানুষই সব করেছে, শুধু যে এখন পোস্ট কলোনিয়াল থিওরিস্টরা করছে তা না, হিন্দুইজমের নামে বা ইসলামের নামেও এটা হতে পারে যে আমরা সবাই হিন্দু, যেটা মোদি এখন করছে। এর বাইরে কাউকে ভাবতে চাচ্ছি না, মানে প্যান একটা কনসেপ্ট দিয়ে এর বাইরে কাউকে ভাবতে পারে না, সবাইকে এক দলে নেওয়ার চেষ্টা করে। উনি বলছেন যে এটা একটা it's a kind of problem that human do because they feel alienated. যখন সে কোনো কুল কিনারা পায় না যে এখন আমি কার দলে, আমি কি করব, আমি কি ইন্ডিয়ান, ধরো একটা ক্যারেক্টার মনে করো, ব্রিটিশ ক্যারেক্টার নাজনীন ব্রিকলেনের, সে ব্রিটিশ কালচারও ফলো করছে, বাংলাদেশিও, হ্যাঁ, আবার বাংলাদেশের একটা গ্রামের কালচারও তার মধ্যে আছে, সব মিলে একটা হাইব্রিড একটা নোশন এসে থাকে। যখন সে এলিয়েনেটেড ফিল করে যে আমি আসলে কে বুঝতে পারে না, ওই ভয় থেকে মিশে যায়, সব কালচারকে অ্যাকসেপ্ট করে ফেলে।
That is what postcoloniality or postcolonialism doing as theory. Okay, get ভাগ করে ফেলো যে তুমি এসএল এর প্রিপারেশন কবে নিবা আর হচ্ছে এই কোর্সে তোমাকে অবশ্যই একেবারে সলিড 2 দিন টানা তোমাকে সময় দিতে হবে। ম্যাম আবার 1% হয়ে গেছে, এখন বন্ধ হবে। আচ্ছা আমি কিছু বুঝতেছি না, আজকে তো বিট্রে করতেছে যারা বিট্রে করে। ম্যাম আমাদের কোশ্চেন পেপার নিয়ে কিছু বলবেন না? সোফা কি কি বলেছি বলো তো? জি ম্যাম। কয়টা কোশ্চেন থাকবে সবাই বলো তো? তিনটা ম্যাম। হ্যাঁ তিনটা কোশ্চেন বলেছি। কয়টা কোশ্চেন অ্যানসার করতে হবে? তিনটা কোশ্চেনের অ্যানসার করতে হবে। কি বলেছিলাম? শুনতে পাচ্ছ কথা? ম্যাম শুনতে পাচ্ছি। তোমাদের কথা অনেক আস্তে শুনতে পাচ্ছি। আচ্ছা ক্লাসের শুরুতে বলেছিলাম কয়টা প্রশ্ন অ্যানসার করতে হবে টোটাল? ম্যাম তিনটা। তিনটা কোশ্চেনের কথা বলেছিলেন। তিনটা? ইয়েস ম্যাম। চার্জ কমে গেলে কি সাউন্ডও কমে যায় নাকি? Zero zero one. Madam 003. Then 001. একটু দাঁড়া, আমি একটু কেটে আবার জয়েন করি, আমি শুনতে পাচ্ছি না কথা। Madam 03. 9 10 ম্যাম। আচ্ছা এবার কথা বলো তো, শুনতে পাচ্ছিলাম না তোমাদের কথা। কয়টা কোশ্চেন অ্যানসার করতে বলেছি মনে আছে? জি ম্যাম, তিনটা কোশ্চেনের অ্যানসার করতে বলেছেন। তিনটা কোশ্চেন অবশ্যই ফানও আমরা বেশি পড়েছি, আর কোন রাইটারকে বাদ দেওয়া যাবে না, দুটোই পড়তে হবে ব্যাস। এই বেশি আর কি বলবো? ওকে একটা আইডি গুলো বলে যাও। আর কোন কে প্রশ্ন করেছিল কোশ্চেনের ব্যাপারে? প্যাটার্ন ক্লিয়ার হয়েছে? জি ম্যাম ক্লিয়ার। ওগুলো বলো এবার, 1 2 বলে যাও। Ma'am 001. 003. ম্যাম 1 0 10. Ma'am 007. 004. Ma'am 007. ম্যাম 011. 10 ম্যাম। ম্যাম 004 বলেছিলাম। ম্যাম 14 ম্যাম 15 ম্যাম 19 ম্যাম 20 Ma'am 22. Ma'am 023. ম্যাম 25 ম্যাম 29 ম্যাম 26 Ma'am 27. ম্যাম 30 ম্যাম 031 32. ম্যাম 034 32.
ম্যাম 035 ম্যাম 036 ম্যাম 39 ম্যাম 040 043 ম্যাম। 48 ম্যাম হ্যাঁ 48 ম্যাম 048 ম্যাম 50 49 ম্যাম সেভ করবো। 037 আচ্ছা তারপরে যদি কোনো কোয়েশ্চেন থাকে তোমাদের আমাকে ফোন দিবা, কোনো কোথাও কনফিউশন হলে কোনো লাইন বা কোনো কিছু, ঠিক আছে? ম্যাম আমরা কি মানে ক্রিটিক্যাল অ্যানালাইসিস করে পড়বো, যেমন আজাদ আহমেদেরটা ম্যাম মানে খুঁজছি কিন্তু ম্যাম মানে পড়বো কিভাবে বা কোন ম্যাম লেন্স আমার ওটা বুঝে নাই। সবগুলো ফার্স্টে পড়বা যে কি বলছে, মেইন কথাগুলো পড়বা, মানে একটু তো প্যাটার্ন মানে সবারই ক্রিটিসিজম জানতে হবে, মাস্ট, যে ক্রিটিসাইজ কিভাবে করতে হবে। হ্যাঁ তবে এটা প্রশ্ন কখনো চায় কখনো চায় না, তারপর না চাইলেও একটু দিলে ভালো হয়, অল্প লিখতে হয়, ঠিক আছে? তুমি ফানও পড়ছো, আইজাস পড়ছো, বাবা পড়ছো, এই সবারই কিন্তু তোমার ক্রিটিসিজম জানতে হবে, এটার এগেইনস্টে কি কথা আছে সবারই অবশ্যই জানতে হবে, মাস্ট। সবারই বাংলাদেশি অ্যাপ্লিকেশন জানতে হবে আর টেক্সটে কি আছে জানতে হবে, এই তিনটা হচ্ছে মাস্ট। টেক্সটে কি আছে আমি ভালো করে জানবো, ক্রিটিসিজম জানবো, এটা ছোট, বাংলাদেশি অ্যাসপেক্টে কনসেপ্টটা জানবো। আর টেক্সটে কি আছে জানবো, এটা সবচেয়ে বড়। এটা টেক্সটে কি আছে জানা মানে অনেক পড়া। বাকি দুটো বরঞ্চ ছোট। ম্যাম আমাদের থার্ড কুইজটা বাকি ছিল, এখন এইটার বিষয়ে। ও আচ্ছা হ্যাঁ, থার্ড কুইজটা ওটা আমি একটা ইন্টারভিউ নিতে চেয়েছিলাম, সেটা অনলাইনে হলে ভালো হতো। তোমরা লাস্টের ওই যে পরীক্ষা ছিল তোমরা দিতে চাওনি। এখন তোমাদের তো শনিবারে পরীক্ষা, আমার শনিবার পরীক্ষা পরে কি ইন্টারভিউ দিবা নাকি একটা শর্ট কুইজ দিয়ে দিবা? ম্যাম একটা রিটেন শর্ট কুইজ দিয়ে দিতাম, ভালো হতো। তাহলে যেটা করতে হবে যে ওই ক্লাসরুমে তোমরা থাকবা, তাহলে কিন্তু অনেকক্ষণ বসে থাকা লাগবে, 2.5 ঘন্টা প্রায়, হাফ এন আওয়ার একটা আমি টেস্ট নিব, বেশি বড় টেস্ট নিব না, একটু ক্রিয়েটিভ কোয়েশ্চেন দিতে হবে আর কি তখন আমার সেক্ষেত্রে। ওকে তাহলে ইন্টারভিউ নাকি কুইজ কোনটা চাচ্ছ? ম্যাম কুইজ চাচ্ছিলাম। মানে ইন্টারভিউ কুইজ না রিটেন কুইজ, তাই তো? রিটেন কুইজ ম্যাম। তাহলে মনে রাখো, তাহলে ফাইনালের পরে আমরা চলে যাব না, আর একটু থাকবো আধা ঘন্টা, ঠিক আছে? ওকে ম্যাম। ওকে ম্যাম আমার ফার্স্ট অ্যাটেন্ডেন্সটা মিস গেছে, দেওয়া যায়? ফার্স্ট অ্যাটেন্ডেন্স জি ম্যাম আজকে নির্দেশের জন্য ম্যাম আমি দিতে পারিনি। আইডি বলো। ম্যাম আমারটাও মিস গিয়েছে, আপনি বললেন যে 10 মিনিট পরে আসো, আমি সাথে সাথে কেটে চলে গিয়েছিলাম, মিস হয়ে গেছে অ্যাটেন্ডেন্স। ওয়েট হ্যাঁ কত? অ্যাটেন্ডেন্সটা আমারও মিস হয়েছে। আইডি বলো। 043 ম্যাম আমার সেকেন্ডটা মিস হয়েছে 06 কাকে বলো? 022 ম্যাম কাকে বলো? 039 ম্যাম 039 ফার্স্ট অ্যাটেন্ডেন্সটা কেন মিস হলো? ম্যাম নির্দিষ্ট করছিল, আমি ম্যাম কারেন্ট চলে গেছিল তো ওয়াইফাই ছিল না। ম্যাম আমারও ফার্স্ট অ্যাটেন্ডেন্স মিস হয়েছে। ম্যাম অনেকেরই হয়েছে, আপনি বললেন 10 মিনিট পরে আসো, আমরা ভাবছি যে বের হয়ে যাবো, অ্যাটেন্ডেন্স পরে নিবেন, এই জন্য আর কি তখন দেওয়া হয়। ম্যাম আমারটা 05। ম্যাম আমারও মিস হয়েছে 49 ম্যাম 039 দেওয়া হয়েছে 39 ম্যাম 52 আমার সেকেন্ড অ্যাটেন্ডেন্স মিস হয়েছে। ম্যাম 03 ম্যাম 14 আমার ফার্স্ট অ্যাটেন্ডেন্সটা। ম্যাম 046 সেকেন্ড অ্যাটেন্ডেন্স। 047 এটা হলো সেকেন্ড অ্যাটেন্ডেন্স। এখন বলো তো, দেখে দেখে বলো, টিক চিহ্ন আছে আর কিছু চুপ করে থাকবা। ম্যাম 046 সেকেন্ড ইয়েস ম্যাম।
ম্যাম 06 হয়েছে? ম্যাম তাহলে সেকেন্ড 52 আপডেট করলাম। ম্যাম 52 এবার ফার্স্ট ক্লাস। ম্যাম 15 I'm 14. ম্যাম 39 ফার্স্টে ম্যাম 022 ম্যাম 09 ম্যাম 04 ম্যাম 01 ম্যাম 020 49 ম্যাম ম্যাম 019 ম্যাম 037 15 14. 14. ম্যাম 005 ম্যাম 004 ম্যাম 037 ম্যাম 52 037 কোথায়? দিয়েছি তো। এখানে আইডি কেন উল্টোপাল্টা হয়ে গেল বুঝলাম না। কেমন? 037 কই? দেখতে ম্যাম পাচ্ছ? D7 দিছেন ম্যাম। দিছি? ওকে। ওকে, আপডেটিং। আর কেউ নাই তো? ম্যাম স্পেসিফিক টপিক পড়ে আসতে হবে নাকি আমাদের যেই ফাইনালের সিলেবাস আছে এগুলো থেকে আমরা সবগুলো প্রিপেয়ার করে আসবো? শুধু ফাইনাল সিলেবাস। ওকে ম্যাম। তখন তো ফাইনাল দেয়াই হয়ে যাবে, পারবা ইনশাআল্লাহ। ম্যাম আমাদের ব্রড কোশ্চেনের জন্য হচ্ছে মানে কতটুকু লিখলে হচ্ছে একটা স্ট্যান্ডার্ড লেখা হবে, মানে কোনো ওয়ার্ড তুমি এখনো বাচ্চাদের মতো প্রশ্ন করছো কেন? এটা ম্যাম কি শেষ করে করে বলা টাইম যায়? ফেলানো যায় না তাই। এটা তুমি যত পয়েন্ট লিখতে পারো, যত পয়েন্ট তুমি লিখতে পারো। এই ক্ষেত্রে বলবো কি, তোমরা একটা সেন্টেন্সের ভিতরে অনেক তথ্য দিয়ে দিবা, তাহলে অনেক লেখা যায়। একই সেন্টেন্সে অনেক তথ্য দিয়ে দিবা, তাহলে অনেক লেখা লাগে না। কিন্তু আসলে অনেক তথ্য লিখতে গেলে তো অনেক লেখা অটোমেটিক হয়ে যায়। সে কারণে সাজেশন হচ্ছে একটা সেন্টেন্সকে একটু কমপ্লেক্স সেন্টেন্স করে, যেহেতু এখন তো আমার মাস্টার্সে পড়ো, কমপ্লেক্স অনেক ক্যাপাসিটি আছে, ঢুকিয়ে দেওয়া। কিন্তু যাদের ল্যাঙ্গুয়েজে দুর্বলতা আছে তারা আবার এই কাজটা করো না। যাদের ল্যাঙ্গুয়েজে একটু ভুল হয় তারা এই কাজটা করবা না। সেন্টেন্স তাহলে সিম্পলই রাখো, ঠিক আছে? তোমরা পয়েন্ট বেশি লিখবা। যদি ধরো প্রশ্ন আসে যে এই যে একটা ডিকলোনাইজেশন পিরিয়ডে একটা কান্ট্রি আফটার ইন্ডিপেন্ডেন্স হাউ ভায়োলেন্স ইজ নিডেড, মানে কিভাবে ভায়োলেন্সের দরকার পড়ে, তাহলে তোমাকে কি বলতে হবে? তুমি একটা আউটলাইন করে ফেলবা। আমি সাজাবো এভাবে যে ডিকলোনাইজেশন পিরিয়ডে ভায়োলেন্স কেন দরকার হয় এবং স্বাধীন হওয়ার পরেও কেন দরকার হয়, এটা আমি দেখাবো হচ্ছে গিয়ে 5টা পয়েন্ট লিখবো। 5টা পয়েন্ট কিভাবে? কারণ এভাবে দেখাবো যে স্বাধীন হওয়ার পরে ইন্ডিভিজুয়ালিজমের কারণে নতুন যে রুলিং ক্লাস তৈরি হয় তারা ওইটা থেকে বেরোতে আসতে পারে না, আগের মাইন্ডসেট থেকে কলোনাইজারদের। সেকেন্ডলি, টিচার যে নতুন একটা ক্লাসের তৈরি হয়, টিচার থেকে শুরু করে কন্ট্রাক্টর ব্লা ব্লা, ওকে, তারা কি করে আগের পোস্টগুলো খালি দখল করে, আগের সিস্টেমটা দখল করে। হ্যাঁ, এতে করে কি হয়, কলোনিয়াল কোনো চেঞ্জ আসে না, তখন ভায়োলেন্সের দরকার পড়ে, কারণ ওই আগের জায়গা থেকে তারা অপারেশনই করতে থাকে। থার্ড দেখাবো এলিট বুর্জোয়ারা যখন পাওয়ারে আসে তখন ওরা আসলে ওদের স্বার্থের কথার জন্য অন্যদের কথা ভুলে যায়
ভায়োলেন্সের দরকার পড়ে। তারপর পিজেন্ট্রি বা কৃষকদের কি অবস্থা হয়, ওরা যে আন্ডারমাইন থেকে যায়, কোনো উন্নতি হয় না, এটা দেখাবো। আর ফাইনালি দেখাবো হচ্ছে যে তারপরে ভায়োলেন্সের দরকার পড়ে, কারণ অ্যাকর্ডিং টু ফানো এটা একটা সাইকোলজিক্যাল প্রসেস। তোমাকে তুমি যদি ভায়োলেন্সের অবলম্বন না করো, তুমি কিছু করতে না পারে আস্তে আস্তে মানসিকভাবে অবদমিত হতে থাকবা, তোমার পাওয়ার শেষ হয়ে যেতে থাকবে। ভায়োলেন্স তোমাকে পাওয়ার দেবে। So actually violence is needed for all this reason, and this kind of violence can be forceful violence, materialistic, or mental violence, or physical. এইভাবে এরকম বলে লাস্টে কনক্লুড করলে যে সো আই এগ্রি উইথ দিস আইডিয়া। মানে তোমার যদি এরকম মনে হয় যে একটু লিখলে ভালো হয়, কোয়েশ্চেন অনেক সময় ডিমান্ড করে, না করলেও সমস্যা নেই, মাস্টার স্টুডেন্ট লিখতেই পারে একটা এসেতে তার মতামত, যে ওর যে ভায়োলেন্স আইডিয়া গুলো এগুলো মোটামুটি ঠিকই আছে, নেশনের সাথে যায়। ফর এক্সাম্পল বাংলাদেশে আমরা এরকম দেখতে পাচ্ছি, বা ইন্ডিয়াতে দেখতে পাচ্ছি, অনেক কলোনাইজ কান্ট্রিতে এরকম ভায়োলেন্সের পরেই একটা ভালো একটা সলিউশন আসছে। আমরা শ্রীলঙ্কাতে দেখতে পাচ্ছি, রাজাপাকসে যাওয়ার পরে একটা ব্যালেন্স আসছে। সো উই ক্যান সি দ্যাট ইন মেনি কেস ইট ক্যান বি অ্যাপ্লাইড। আবার এটাও দেখতে পাচ্ছি যে সবসময় কিন্তু ভায়োলেন্স ছাড়াও একটা দেশ যেমন সিঙ্গাপুর, ওদের স্ট্র্যাটেজি ফলো করে ওরা একটা ডেভেলপড নেশনে পরিণত হয়েছে, এবং তারা খুশি তাদের এই কন্ডিশনে একটা হাইব্রিড কালচার নিয়ে। ইট ক্যান অলসো হ্যাপেন। তোমার কিছু দ্বারা ওকে অপোজ করা হলো, এইভাবে একটা পোরশন লিখলা, ঠিক আছে? তাহলে কোশ্চেন আমি লিখবো যে আমি টেক্সট থেকে কিছু লিখবো, আমার নিজস্ব কিছু অভিমত দেবো, বাংলাদেশকে একটু দেখালাম, লাস্টে একটু লিখলাম। এরকম হলে একটা অ্যান্সার খুব সুন্দর হয়, একদম পরিপূর্ণ একটা এসে হয়। একটা পরীক্ষা আমরা যেটা করি এটা এসে রাইটিং, রচনা লিখি একটা বিষয়ের উপরে। তখন আমরা রচনাতে কি করতাম, ভালো মন্দ সুবিধা অসুবিধা সব লিখতাম, ঠিক সেরকম এক্সাম্পল দিতাম। বাংলাদেশের পাখি কিরকম, কত জাতের, কোথেকে আসে, ইন্ডিয়া থেকে আসে, বিদেশি পাখি আছে, কোথায় বসে, কোন কোন জায়গায় বেশি দেখা যায়, কি কি সমস্যা ফেস করতে চলে যাচ্ছে, পরিবেশ দূষণ হচ্ছে, এগুলো অনেক কিছু তো আসতে পারে, তাই না? খুব ভালো একটা এসে হলে গ্লোবালাইজেশনের ফলে বায়ু দূষণ হচ্ছে, পাখি চলে যাচ্ছে, পাখির কথা কোরআন শরীফে মেনশন আছে, ধর্মীয় গ্রন্থগুলো পাখি খুব ইম্পর্টেন্স দেয়, ইকোলজি ব্যালেন্স রাখে, কত কথা আছে, বলে বলে তুমি কানেক্ট করলাম পাখির সাথে। তুমি যত অ্যাঙ্গেল থেকে লিখতে পারো তত ভালো, কিন্তু আলটিমেটলি কোয়েশ্চেনের সাথে কানেক্টেড হইতে হবে। রিচ কিনা এটা তো অবশ্যই দেখবো, কিন্তু কোয়েশ্চেনের সাথে কানেক্টেড এটাই দেখবো। এভাবে একটা লেখা ভালো হতে পারে। ওকে ওকে ম্যাম। আর কোনো প্রশ্ন আছে? মানে মোট কথা তোমার বই কিন্তু জানা থাকতে হবে, বইতে কি কি আছে। এটার জন্য তুমি যেভাবে হোক সামারি গুলো একটু ভালো করে দেখে তারপর টেক্সটে ধরবা। অনেক ক্ষেত্রে শুধু টেক্সট পড়তে বসলে একটু হতাশ হতে হয়, কারণ কঠিন ইংলিশ, অত বড় টেক্সট, সবকিছু কোথায় কি রাখবো মাথায়। সামারিটা পড়ে বসবা, বা একটা ইউটিউব ভিডিও দেখলে হোক, যেভাবে হোক, চ্যাটজিপিটি আছে, আগে সামারিটা জানবা, দরকার হলে পেজ বাই পেজ সামারিটা পড়বা, পড়ে তারপর তুমি টেক্সটে বসবা, পুরো টেক্সট নিয়ে যে কি আছে মাথায় রাখি। কিন্তু পড়ে যেতে হবে অবশ্যই। না আমি ক্লাস ডিসকাশন থেকে যেসব তুমি লিখতে পারবা সেটা আমি বুঝতে পারবো যে ও শুধু ক্লাস ডিসকাশনটাই ফলো করছে, টেক্সট পড়ে নাই, তখন মার্কস কিন্তু 50% বেশি কখনোই আসবে না, মাথায় রেখো এটা। আর ক্লাসে আমরা কিন্তু ওই 50% কভার করতে পারি, বাকি 50% স্টুডেন্ট নিজে পড়তে হয়, স্পেশালি ইন দিস লেভেল। আচ্ছা, অনেক রাত হয়ে গেছে, যারা কোনো কোয়েশ্চেন না থাকলে we can finish, we can wrap up now. Okay, so I'm wrapping up. Thank you for being with me in this post-colonial journey. We have learned a lot, and the journey was full of upheaval sometime because we're in a rush. We started late, and sorry for being, if I give any bother, any tension for this course, but ultimately study is the ultimate solution. Do study and keep up learning and decolonize your country. Okay, thank you very much. Thank you, ma'am. Assalamu alaikum. ভালো থাকবেন ম্যাম।
হ্যাঁ, তোমরা ভালো থেকো। আল্লাহ হাফেজ। যোগাযোগ রেখো সবসময়। I love ইনশাআল্লাহ student. ম্যাম। আল্লাহ হাফেজ।